বন্ধুরা, প্রায় ২,০০০ বছর আগে মহর্ষি চরক তার সংহিতায় একটি গভীর উক্তি লিখেছিলেন যে শরীরের প্রায় প্রতিটি অসুস্থতার মূল কারণ হল দুর্বল পাচনগ্নি। তাই হজম শক্তির উন্নতি করাই হল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা। অর্থাৎ যদি আমরা আমাদের পাচনগ্নিকে ঠিক করতে পারি তাহলে অর্ধেকেরও বেশি অসুস্থতা সম্ভবত নিজে থেকেই সেরে যাবে। তাহলে প্রথম প্রশ্ন হলো, আমাদের পাচনগ্নি সত্যিই দুর্বল হয়ে পড়েছে কিনা তা আমরা কিভাবে বুঝব? এর লক্ষণগুলো কি কি? চরক সংহিতায় এর লক্ষণগুলো স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। প্রথম এবং সবচেয়ে সাধারণ লক্ষণ হল ক্ষুধামান্দ্য, আগ্রহহীনতা, অর্থাৎ খাবারের প্রতি অরুচি। হ্যাঁ, আপনার সামনে খাবার রাখা হলেও আপনার তা খেতে ইচ্ছে করবে না, এমনটা হয়। এবং পেটে একটা ভারী ভাব অনুভূত হয়, যেন সেখানে একটা পাথর রাখা হয়েছে। ঠিক তাই আয়ুর্বেদে একেই গৌরব বলা হয়। শরীরে, বিশেষ করে পেটে একটা অদ্ভুত ভারী ভাব, এর সাথে বমি বমি ভাব বা বমি হওয়ার অনুভূতিও থাকে। আরও একটা লক্ষণ আছে যেটাতে মানুষ তেমন মনোযোগ দেয় না, তন্দ্রাচ্ছন্নতা, আলস্য। এর অর্থ হল কোনো স্পষ্ট কারণ ছাড়াই সারাদিন ক্লান্ত ও নিস্তেজ বোধ করা। আর জিভের ওপরের ওই সাদা আস্তরণটাও এর সাথে সরাসরি সম্পর্কিত। আমি শুনেছি যে এটা একটা খুব বড় লক্ষণ। এটা শুধু একটা লক্ষণ নয়, এটা সবচেয়ে বড় প্রমাণ। একে আমা দোষ বলা হয়। যখন জিভে পুরু সাদা আস্তরণ পড়ে, মুখে দুর্গন্ধ হয় এবং পাতলা পায়খানা হয়, তখন এটা নিশ্চিত লক্ষণ যে খাবার হজম হচ্ছে না। আয়ুর্বেদে এই হজম না হওয়া খাবারকে আমা বলা হয়। এই আমা শরীরে পচে গিয়ে বিষের মতো কাজ করে, যা পরে বিভিন্ন রোগের কারণ হয়। এটা খুবই মজার ব্যাপার যে শরীর নিজেই এত স্পষ্ট সংকেত দেয়। তাহলে যখন পরিপাকতন্ত্র এতই নাজুক, তখন এই লঘু আহার নামক বিশেষ খাদ্যতালিকাগুলো কিভাবে কাজ করে? এর পেছনের নীতিটি খুবই সহজ এবং সুন্দর। আচার্য চরক বলেছেন, লঘু অগ্নি দীপনম সুপচামচ। এর অর্থ হল, ছোট খাদ্যতালিকা হলো এমন যা প্রকৃতিতে হালকা, সহজে হজম হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যা নিভে যাওয়া পাচন অগ্নিকে পুনরায় প্রজ্বলিত করে। আগুনের উপমাটি এখানে পুরোপুরি খাপ খায়। উদাহরণস্বরূপ, যদি আমরা নিভে যাওয়া আগুনে ভারী ভেজা কাঠ যোগ করি তবে তা সম্পূর্ণরূপে নিভে যাবে, কিন্তু যদি আমরা শুকনো হালকা ঘাস যোগ করি তবে তা ধীরে ধীরে পুনরায় জ্বলে উঠবে। আপনি ঠিক ধরেছেন, আমাদের পাচন অগ্নিও ঠিক একই রকম। ভারী খাবার এটিকে আরও দমন করে, অন্যদিকে হালকা খাবার এটিকে সমর্থন করে এবং পুনরায় প্রজ্বলিত করে। সুতরাং এই খাবারগুলো কেবল সহজেই হজম হয় না, বরং শরীরে ইতিমধ্যে জমে থাকা বিষাক্ত পদার্থ হজম করতে এবং বের করে দিতেও সাহায্য করে। তাহলে আসুন এখন সরাসরি সেই খাবারগুলোর কথায় আসা যাক। আমাদের ঠাকুমারা সবসময় বলতেন, পেট খারাপ হলে শুধু মুগ ডালের খিচুড়ি খেয়ে নিও, সব ঠিক হয়ে যাবে। আয়ুর্বেদে খিচুড়ি এত গুরুত্বপূর্ণ কেন? তোমার ঠাকুমা একদম ঠিক বলতেন। আয়ুর্বেদে খিচুড়ি শুধু একটি খাবার নয়, এটি একটি সম্পূর্ণ চিকিৎসা। চরক সংহিতায় বলা হয়েছে যে মুগ ডাল সকল ডালের মধ্যে শ্রেষ্ঠ এবং সবচেয়ে সহজে হজমযোগ্য, এবং পুরনো চাল সকল শস্যের মধ্যে শ্রেষ্ঠ। 1 মিনিট দাঁড়াও, তুমি তো পুরনো চালের কথা বললে, নতুন চাল নয় কেন? পার্থক্যটা কি? এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, নতুন চালে আর্দ্রতা এবং শ্বেতসার বেশি থাকে, তাই এটি হজম করা কঠিন। চাল যত পুরনো হয়, অন্তত 1 বছর, তা ভেতর থেকে শুকিয়ে যায়। এতে এর গুণাবলী বদলে যায়। এটি হালকা এবং আরও সহজে হজমযোগ্য হয়ে ওঠে। তাই যখন এই দুটি সেরা উপাদান, মুগ ডাল এবং পুরনো চাল, একত্রিত হয়, তখন একটি কালচারজনিত লঘুতা তৈরি হয়। অর্থাৎ এই দুটি একত্রিত হয়ে এটিকে আরও হালকা এবং আরও উপকারী করে তোলে। আর এটি তৈরি করার সঠিক উপায় কি? প্রতিটি পরিবারে খিচুড়ি ভিন্নভাবে তৈরি করা হয়। আয়ুর্বেদিক পদ্ধতিটি খুব সহজ। 1 ভাগ মুগ ডাল এবং 3 ভাগ পুরনো চাল, আর জল বেশি দিন, যাতে খিচুড়ি পাতলা এবং আর্দ্র থাকে, শুকনো না হয়। এর সঙ্গে সামান্য সৈন্ধব লবণ, এবং যদি আপনার হজম শক্তি খুব দুর্বল না হয় তবে শেষে আধা চা চামচ ঘি যোগ করতে পারেন। ঘি পাচন অগ্নি বাড়াতেও সাহায্য করে।
এটা যুক্তিযুক্ত, কিন্তু আমার মনে আছে একবার যখন আমি খুব অসুস্থ ছিলাম তখন খিচুড়িও হজম করতে কষ্ট হয়েছিল। আয়ুর্বেদ কি এর চেয়ে হালকা কিছুর পরামর্শ দেয়? হ্যাঁ, অবশ্যই। যখন হজম শক্তি এতটাই দুর্বল হয়ে পড়ে যে খিচুড়িও ভারী মনে হয়, তখন পেয়া খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি আসলে ভাতের মার বা শ্বেতসার। ভাতের মার? হ্যাঁ, আচার্য চরক বলেছেন ভাতের মার হল লঘু বলপ্রদ, অর্থাৎ এটি খুব হালকা এবং তাৎক্ষণিক শক্তি বা সামর্থ্য যোগায়। এটি এক প্রকার তরল পুষ্টি। তাহলে এটি কিভাবে তৈরি করা হয়? ১ কাপ চালে প্রায় ১০ থেকে ১৪ কাপ জল দিয়ে অল্প আঁচে রান্না করুন, যতক্ষণ না চাল পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তারপর উপরে যে পাতলা জল জমে তা ছেঁকে নিন। ব্যাস। জ্বর, ডায়রিয়া বা বমির পরে যখন শরীরে আর কিছুই ধরে রাখা যায় না, তখন এটি দিনে কয়েকবার চামচ দিয়ে খাওয়া উচিত। খিচুড়ি এবং ভাতের মারের পরে তৃতীয় বিকল্প কি? ধরুন কারো ভাত সহ্য হয় না বা গ্যাস হয়, সেই পরিস্থিতির জন্য তৃতীয় সেরা খাদ্য হল জুস। জুস কি? এর অর্থ হল শুধু মুগ ডাল দিয়ে তৈরি একটি পাতলা স্যুপ। খিচুড়ি থেকে ডাল সরিয়ে দিয়ে এবং কোনো চাল না রেখে এটি তৈরি করা হয়। চরক একে পথ্যতম শ্লেষ্মা ক্ষরণ বলেন, অর্থাৎ এটি সর্বোত্তম খাদ্য এবং শরীর থেকে অতিরিক্ত কফ বের করে দেয়। তাই যারা গ্যাস এবং পেট ফাঁপার সমস্যায় ভোগেন তাদের জন্য এটি আদর্শ। হ্যাঁ, তাদের জন্য এটি খিচুড়ির চেয়েও ভালো কাজ করে। তাহলে এটা কি ডালের জল? তৈরির পদ্ধতিও ঠিক ততটাই সহজ। ১ ভাগ ডালের সাথে ৮ থেকে ১০ গুণ বেশি জল যোগ করুন, ১ চিমটি হিং, জিরা এবং ইচ্ছে হলে সামান্য আদা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। এটিকে এতটাই পাতলা করতে হবে যে আপনি চায়ের মতো পান করতে পারেন। এটি নিজেই একটি সম্পূর্ণ খাবার। এবার চতুর্থ খাবারটি নিয়ে কথা বলা যাক, এবং এটা শুনে আমি সত্যিই অবাক হয়েছিলাম। আমরা মুড়ি খাই বা আমরা ভেলুপুরি বা নোনতা খাবারে খাই। এটা কিভাবে ঔষধি খাবার হতে পারে? আপনার অবাক হওয়াটা স্বাভাবিক, কিন্তু আয়ুর্বেদের সৌন্দর্য হলো এই যে এটি সাধারণ জিনিসের মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ গুণাবলীকে স্বীকৃতি দেয়। চরক সংহিতায় স্পষ্টভাবে বলা আছে, লজ সর্বদা লঘুব। এর সহজ অর্থ হল লজ বা মুড়ি সমস্ত খাবারের মধ্যে সবচেয়ে হালকা। ভাতের তুলনায়ও এটি এত হালকা কেন? এর কারণ হল অগ্নি অনুষ্ঠান। যখন চালকে উচ্চ তাপে পোড়ানো হয় তখন আগুনের তাপ এর ভার দূর করে দেয়, ফলে এটি খুব হালকা এবং সহজে হজমযোগ্য হয়ে ওঠে। আসলে এটি এতটাই সহজে হজম হয় যে পাকস্থলী তার টেরই পায় না এবং এটি তাৎক্ষণিক শক্তি যোগায়। তাহলে বাজারে পাওয়া প্যাকেটজাত মুড়ি কি সমানভাবে উপকারী? হ্যাঁ, যদি তাতে লবণ, মশলা বা তেল না থাকে। সাধারণ মুড়ি ব্যবহার করা যেতে পারে। এটি শুকনো চিবিয়ে খাওয়া যায় অথবা গরম দুধে ভিজিয়ে খাওয়া যায়। পঞ্চম এবং শেষ খাদ্য হল শাকসবজি। দুর্বল হজমের ক্ষেত্রে কোন শাকসবজি খাওয়া উচিত এবং কিভাবে? কারণ আজকাল কাঁচা সালাদ খাওয়ার একটা চল দেখা যাচ্ছে, আর এটাই সবচেয়ে বড় ভুল। যখন হজম শক্তি দুর্বল থাকে তখন কাঁচা সালাদ বিষের মতো লাগে। আচ্ছা, আর লাউ, এটা কিভাবে রান্না করা উচিত? এতে কি মশলা যোগ করা যায়? একদমই না। এগুলো শুধু সেদ্ধ বা ভাপানো উচিত। স্বাদের জন্য সামান্য সন্ধ্যাব লবণ এবং শুধুমাত্র ১ চিমটি জিরা গুঁড়ো যোগ করুন। যে কোনো ধরনের মশলা বা তেল হজম শক্তির উপর চাপ সৃষ্টি করে। আর একটা কথা মনে রাখতে হবে, এই সময়ে বাঁধাকপি, বেগুন, ঢেঁড়স, কচু এবং আলুর মতো ভারী সবজি এড়িয়ে চলতে হবে। এটা খুবই দরকারি তথ্য। তো এই ছিল সেই ৫টি খাবার যা অমৃতের মতো। এবার মুদ্রার অন্য পিঠটির দিকে নজর দেওয়া যাক, যা হয়তো সমান গুরুত্বপূর্ণ। কোন জিনিসগুলো আমাদের একেবারেই এড়িয়ে চলা উচিত? এর তালিকাটিও সমানভাবে স্পষ্ট। আচার্য চরকের সূত্রে বলা হয়েছে, গুরু শীতং বিষ্টং ভি যৎ তৎ সর্বং বর্জয়াত। এর অর্থ কি? যা কিছু হজম করা কঠিন, প্রকৃতিতে শীতল এবং পেটে প্রতিবন্ধকতা বা গ্যাস সৃষ্টি করে তা সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। তাহলে এই তালিকায় কি কি আছে? প্রথমত, ভারী শস্য এবং ডাল, যেমন গমের রুটি, অরড় ডাল, রাজমা এবং ছোলা। তারপর পনির এবং যে কোনো আমিষ খাবার। দ্বিতীয়ত, কোনো ভাজা খাবার নয়। পুরি, পরোটা এবং সামোসা সবই বর্জনীয়। তৃতীয়ত, যেমনটা আমরা একটু আগেই আলোচনা করেছি, আলু, কচু এবং বেগুনের মতো ভারী সবজি। আপনি গমের রুটির কথা উল্লেখ করেছেন। এটা শুনে অনেকেই অবাক হতে পারেন।
সাধারণত এটিকে হালকা খাবার হিসেবে বিবেচনা করা হয়। স্বাভাবিক অবস্থায় এটি ঠিক আছে, কিন্তু যখন অগ্নি খুব দুর্বল থাকে তখন গমের গ্লুটেনও হজম করা কঠিন হয়ে পড়ে। এই কারণেই সেই সময়ে চালের খিচুড়ির উপর জোর দেওয়া হয়। এছাড়াও দুধ এবং দুগ্ধজাত খাবার, বিশেষ করে তাজা দই এড়িয়ে চলা উচিত। দই হজম করা খুব কঠিন, আর ঠান্ডা খাবার ও পানীয় হল সবচেয়ে বড় শত্রু। ফ্রিজে রাখা বাসি বা ঠান্ডা খাবার এবং ঠান্ডা জল সরাসরি হজম শক্তি নিভিয়ে দেয়। আমি নিজের অভিজ্ঞতা লাভ করেছি। কখনো কখনো কাজ থেকে ফিরে এসে যদি ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা খাবার খান, তাহলে পরের দিন পেটে একটা ভারী ভাব অনুভব করবেন। হ্যাঁ, সেই ঠান্ডা খাবার হলো নিস্তেজ আগুনে ঠান্ডা জল ঢালার মতো। এই তালিকাটি বেশ স্পষ্ট। যদি কেউ এই নিয়মগুলো মেনে চলে, তাহলে তার সাধারণ খাবারের তালিকাটি কেমন হতে পারে? এটা খুব সহজ। সকালে হালকা গরম জল পান করুন। সকালের নাস্তায় 1 বাটি মুড়ি থাকবে। দুপুরের খাবারে থাকবে সেদ্ধ লাউ দিয়ে মুগ ডালের পাতলা খিচুড়ি এবং সামান্য পাতলা ঘোল। রাতের খাবার সূর্যাস্তের আগে হওয়া উচিত। এটি খুব হালকা হওয়া উচিত, হয় শুধু ডালের স্যুপ বা ইউসা বা সামান্য খিচুড়ি। আর খাবারের পরিমাণ নিয়ে কি কোনো নিয়ম আছে? আমাদের পেট ভরে খাওয়ার একটা প্রথা আছে, আর সেই প্রথাই সব সমস্যার মূল। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হল ভোজনম অর্ধদরে, অর্থাৎ সর্বদা পেট অর্ধেক ভরা। অর্ধেক? হ্যাঁ, 1/4 জলের জন্য এবং 1/4 বায়ু চলাচলের জন্য খালি রাখুন, এবং সর্বদা 2 খাবারের মধ্যে অন্তত 4 থেকে 5 ঘন্টার ব্যবধান বজায় রাখুন। সুতরাং আজকের আলোচনার সারসংক্ষেপ হল, যখনই আমাদের হজম শক্তি দুর্বল মনে হবে, আমাদের রান্নাঘরে থাকা এই 5টি জিনিসের কথা মনে রাখা উচিত: মুগ ডালের খিচুড়ি, ভাতের মাড়, মুগ ডালের স্যুপ, সবচেয়ে হালকা খাবার মুড়ি এবং লাউয়ের মতো সেদ্ধ সবজি অবশ্যই। আর এই সব কিছুর মূল বার্তা হল, দুর্বল হজম শক্তির জন্য সরলতাই সর্বোত্তম ঔষধ। ঔষধের দিকে ছুটে যাওয়ার আগে আমাদের রান্নাঘরের এই ঔষধগুলোর উপর নির্ভর করা উচিত। আমাদের সর্বদা চরকের সেই নীতিটি মনে রাখা উচিত: হিতভুক, মিতভুক, ঋতুভুক, অর্থাৎ শরীরের জন্য যা ভালো তাই খাও, সঠিক পরিমাণে খাও এবং ঋতু অনুযায়ী খাও। এটি একটি অত্যন্ত শক্তিশালী ধারণা যা আমরা আজকের ব্যস্ত জীবনে ভুলে যাচ্ছি। তো বন্ধুরা, বিদায় নেওয়ার আগে আসুন চরকের একটি অত্যন্ত গভীর সূত্রের উপর ভিত্তি করে একটি চিন্তার মাধ্যমে এই আলোচনাটি শেষ করি। তিনি বলেন, যথা অগ্নি তথা আয়ু, তথা অগ্নি তথা বলম। এটি এমন একটি ধারণা যা নিয়ে আমাদের সকলেরই খুব শান্তভাবে বসে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। আজকের আলোচনা এখানেই শেষ। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের উপকৃত করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।